20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Okay. 25, 26, Yes, sir. 27, 28, 29, Yes, sir. 30, 31, 32, Yes, sir. 33, 34, 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. এর আগে আগের দিন কিছু প্রশ্ন আছে? আগের দিনের কিছু প্রশ্ন আছে? তাহলে সাংখ্য যোগে চতুর্বিংশতি তত্ত্বটা জানা এই জন্য দরকার যে আমাকে জানতে গেলে আমার পরিবেশকে জানতে হবে, আমার পারিপার্শ্বিককে জানাতে হবে, আমি কোথায় আছি, পৃথিবীর কোন প্রান্তে, এটা জানতে হবে, আমার গতি প্রকৃতি কিভাবে হবে তার সেটা জানতে হবে। এবং যেহেতু 84 লক্ষ জনির মধ্যে মানুষের চেতনা শক্তি আছে, এখন পশু পক্ষী কীট পতঙ্গ এদের যে চেতনা শক্তি নেই এটা বলা যাবে না, আছে পরিমাণ কম। ফেল করেছে কেন? 30-এর কম পেয়েছে, একেবারে কিছু নম্বর পাইনি এইটা তো বলা যাবে না। আমরা 30 পর্যন্ত ধরে রেখেছি, এটা একটা মাপকাঠি ধরা হচ্ছে, এর উপরে হবে, যেটা আমাদের আইকিউ টেস্টে হয়। আইকিউ টেস্টে ধরা হয় যে কত নাম্বার, কত ফ্রিকোয়েন্সি আসছে, কতগুলো প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের বেসিসে কটা টিকমার্ক, কটা উত্তর দিয়েছে তার উপর নির্ভর করে, এটা দিয়ে ধরা যায় না। অমর্ত্য সেনের মেয়ের যাদবপুরে আমরাই করেছিলাম, তা করে দেখা গেছে যে অন্যদের যেখানে 90 থেকে 95 পাওয়া গেছে, তার পাওয়া গেছিল 185, কিন্তু সে পরবর্তীকালে আর নাম করতে পারলো না। সেটা সঠিক নয়, নাম মানে হচ্ছে যে প্রকাশ। এখন সে নাম তো আমারও হয়নি, তাতে কি হয়েছে কি, সেটা না। ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে যে আমি কোন দিকটা অগ্রসর হব, কোন দিকটা অগ্রসর হব সেইটা দেখে কবিশেখর কালিদাস রায়ের লেখা, কবিশেখর কালিদাসের নাম বোধহয় আপনারা অনেকেই শোনেননি, অসাধারণ কবি ছিলেন উনি। পদ্মভূষণ তাকে দেয়া হয়েছিল এবং একাডেমি পুরস্কার পেয়েছিলেন দিল্লি থেকে, কিন্তু নিজে আলাদাভাবে থাকতেন। তা সেখানে রূপ সনাতনকে নিয়ে কবিতা লিখছেন, তা সেই কবিতাতে রয়ে গেছে যে একজন তর্কযুদ্ধে এসে রূপ সনাতন যেখানে কুঠিতে থাকেন সেইখানে পণ্ডিত এসে তাকে তর্কযুদ্ধের আহ্বান করলো। রূপ সনাতন বললেন যে আপনার সঙ্গে আমরা পারবো না, আমরা আপনার কাছে হার মানছি। তা বললেন লিখে দিতে হয়, তো একটা প্রমাণ তো রাখতে হবে। প্রমাণ লিখে কয়েকজন সাক্ষী সই করা হয় যারা যারা আছে।
লেখা হলো, ওরা দুজন সই করে দিলেন। সেই পণ্ডিতদের বিজয় মিছিল যাচ্ছে, রূপ সনাতন গোস্বামী হার মেনেছেন এদের কাছে, তো লড়াই করেননি তো। রূপ সনাতন কে যিনি সেবা করতেন, সে অল্প বয়সী ছেলেটি, সে সে শুনলো যে সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী দুজনে হার স্বীকার করেছে। বলছি সে কি করে হয়? তখন সে বলছে আমার সঙ্গে লড়াই করো তো দেখি। তখন বলছে তুমি কি বলো লড়াই জিতবে? তা বললো সবাই মিলে, আর দেখলো যে ঠিক আছে এর সঙ্গে লড়াইকে পণ্ডিত হেরে গেল। ওদের যে সেবা করে তার কাছে এই পণ্ডিত হেরে গেল। তখন এই সেবায়েতকে কাঁধে করে নিয়ে বিজয় মিছিল, ঢাক ঢাক কাসর ঘন্টা বাজিয়ে স্নান করতে বেরিয়েছিল নদীতে। ওকে আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে, দেখছে যে রূপ সনাতন গোস্বামী কুঠির বাইরে দাঁড়িয়ে আছেন। সেই সেবায়েত ভাবছেন যে আমি যে জিতেছি এই খবরটা গুরুদের কাছে পৌঁছেছে, এই জন্য আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। সামনে এসে নামতে প্রণাম করতে গেছে, ষষ্ঠাঙ্গ দণ্ডবত শুয়ে পড়ে প্রণাম করতে গেছে। বলছে তুমি প্রণাম করার যোগ্যতা হারিয়েছ। তো বলছে যে কেন? তখন রূপ গোস্বামী সেই সেবায়েতকে বলছে আশ্রমে তোমার আর জায়গা নেই, এই পর্ণকুটিতে থাকার অধিকার তুমি নষ্ট করেছ। সেখানে কবিতাতে বলছেন যে যশ লিপসা শুকর বিষটা মেখে এলে সারা গায়ে, যশ লিপসা শুকর বিষটা মেখে এলে সারা গায়ে, এখানে তোমার আর স্থান নেই। তুমি এখান থেকে বেরো, তোমার এখানে জায়গা নেই, তুমি যেখানে যশ পাবে। কিন্তু এই পথের পথিকরা এই যশ লিপসা শুকর বিষটার সমান মেখে এলে সারা গায়ে, সুতরাং তোমার জায়গা হবে। সুতরাং দেখতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি এবং আমি কি করতে চাইছি, সেটা নিয়ে একটা প্যাকেজ তৈরি হয়। এই প্যাকেজটা তার সেই প্যাকেজের ভাবনার উপর একটা রেডিয়েশন তৈরি হয়। এই রেডিয়েশন আবার ফ্রিকোয়েন্সি দিয়ে মাপা যায়। যেমন আপনারা 1 বছরের ক্লাসে ভর্তি হয়েছেন, কোর্সটার নাম জানেন, আপনারা কি কি জিনিস শিখতে চাইছেন সেটাও আছে। 1 বছরে যেটা শিখবেন বলে ভেবেছেন তার একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে গেছে, রেডিয়েশন আপনার মধ্যে কাজ করছে। এই কাজ করছে যখন, তখন প্রত্যেকটা রেডিয়েশনের একটা মূর্তি আছে। ত্রাটক যোগ করলে এই মূর্তিগুলো দেখা যায়, তার একটা অবয়ব তৈরি হয়। যেমন এই ফ্যানটা ঘুরছে, 2 মিনিট তাকিয়ে থাকলে ফ্যানের মধ্যে ছবি দেখা যাবে, একটা বিভৎস ছবি। বিভৎস ছবি মানে পুরো একটা যন্ত্র, তো যন্ত্র ঘুরছে, তা ওর যদি কষ্ট না হয় তাহলে কি হচ্ছে, ওর জীবনের শক্তি ফুরিয়ে যাচ্ছে কেন? কমার্সের কে কে আছে? তাহলে কমার্সে এটাকে কে হয় যে আমি 1000 টাকা দিয়ে ফ্যানটা কিনেছি, তা ওরা বললো যে এটা 6 বছর চলবে। 6 বছর চলবে, তাহলে 6 বছর পরে এটা ডিস্ট্রয়, এটাকে ফেলে দিতে হবে, তার মানে তার মৃত্যু হয়েছে। তাহলে এই 6 বছর প্রথমটা আমি লিখবো যে আমি 1000 টাকা দিয়ে ফ্যান কিনেছি, তাই তো? আমার এন্ট্রিটা হবে, মানে আমি হিসাবের খাতায় লিখবো আমি 1000 টাকা দিয়ে কিনেছি, কিনে আমি পরের বছর আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব।
এই ডেপ্রিসিয়েশন চার্জ করছি এই জন্য যে লংজিভিটিটা কমে আসছে। সুতরাং আমাদের বাড়িতে যে পুরনো ফার্নিচার আছে, সে ফার্নিচারটা হয়তো দেখা যায় সেই সময় 17 টাকা দিয়ে কেনা হয়েছিল, আমার কাছে এরকম একটা আছে, 17 টাকা দিয়ে কেনা হয়েছিল। সেটা হচ্ছে হাজারিবাগের মহারাজের ড্রেসিং টেবিল, 9 ফুট বাই 8 ফুট, একটা পেরেক একটা স্ক্রু নেই, 9 ফুট বাই 8 ফুট। সেটা 17 টাকা দিয়ে কেনা হয়েছিল বলে তার হিসাবের খাতায় রয়েছে। আর সেইটা কিনতে এসেছিল, যে চেয়ারগুলোতে আমরা বসে আছি, এটা বার্মাটিক এসব চেয়ার এই বাড়িরই, তাই এইগুলো 10খানা চেয়ার কিনতে এসেছিলেন। আমাকে এসে নামটা বলা হলো যে উনি আপনাকে ফোন করবেন আপনি যদি ইন্টারেস্টেড থাকেন। ব্যাপারটা কি না, সত্যজিৎ রায় শতরঞ্জ কি খিলাড়ি একটা বই করছেন, যে পুরনো জিনিস তার দরকার, উনি এক একটা চেয়ারের জন্য 15,000 টাকা করে দিতে চেয়েছিলেন। আমি বলেছি না, এটা আশ্রমে, যেহেতু আমি আশ্রমে কিনে দান করে দেওয়া হয়েছে কিছু, সুতরাং আমি দিতে পারবো না। আর বাড়িতে যে ড্রেসিং টেবিলটা আমার আছে, ওটা ইনস্টিটিউটের একটা ব্রাঞ্চ ছিল, আমাদের নার্সিং হোম ছিল, তাতে আমি দিয়ে দিয়েছি, সুতরাং ওটা আমি দিতে পারবো না। তা ওটার দাম হয়েছিল 1,70,000 টাকা দিতে চেয়েছিল, আমি 30,000 টাকা দিয়ে কিনেছিলাম। 17 টাকার জিনিস আমি 30,000 টাকা দিয়ে কিনেছিলাম। আর তারপরে সেইটার আজ থেকে 15 বছর আগে, 15-20 বছর আগে সেটা এত টাকা দিতে চেয়েছিল। তাহলে এই যে ডেপ্রিসিয়েশনটা আমরা চালু করছি, সেটা একটা ভুল ডিসিশন। কেন প্রত্যেকটা আমরা ফার্নিচারে ওই 17 টাকার ভ্যালু দেখবে কিচ্ছু নেই, যে ফেলে দেওয়া ভালো, জিরো ভ্যালুয়েশনে থাকবে। কেন জার্নাল লেজার প্রফিট লস অ্যান্ড ব্যালেন্স শিট এই করে দেখা যাবে নেট কিচ্ছু নেই। ও আছে কিছু ফার্নিচার আছে সে পুরনো ভ্যালুলেস, কিন্তু বাজার দর আছে, তাহলে বাজার দর যখন থাকলেও ভ্যালুলেস হয় না। তা এইরকম আমাদের মনের মধ্যে কিছু ভাবনা থাকে, কিছু ইচ্ছা থাকে, সেই ইচ্ছা তো আমাদের নয়, সেই ইচ্ছা তো আমাদের, যে আমরা যখন জন্মগ্রহণ করেছি আমরাও একটা প্যাকেজ, আমাদের সমস্ত কিছু আমরা সেই পূর্ব শত শত জীবনের একটা ব্যালেন্স শিট করে তার থেকে 20% ঠিক করে পাঠানো হয়েছে, যে এই 20% আমি রেকটিফাই করব। এই রেকটিফাই, এর আগের দিন বলেছিলাম যে রেকটিফাই করতে গিয়ে আমি আবার কিছু জোগাড় করে নিচ্ছি। তা যেটা আমার পূর্ব জীবনে হওয়ার জন্য আমি কাজ করতে এসেছি সেটা আমার প্রারব্ধ, যেটা আমি আবার নতুন সংযোজন করছি সেটা আমার আরব্ধ। এই দুটো টানা পড়েনে আমাদের সিস্টেমটা ম্যাসাকার হয়ে গেল। যে আমি যে ভাবনা নিয়ে এসেছিলাম, যার জন্য প্যাকেজটা আমাকে দেয়া হয়েছিল, তারও একটা কিন্তু মূর্তি আছে। সেই মূর্তিটা যোগ চর্চা করলে দেখা যায়। এই প্রত্যেকটা দেওয়ালে এই যে এত বালি লাগানো হয়েছে, সিমেন্ট লাগানো হয়েছে, যে কোনো একটা জায়গায় স্কোয়ার ফুট একটা জায়গায় দৃষ্টি করবেন, দেখবেন তারও সেই বালির আবার পাথরটা দেখতে পাবেন, সেই পাথরের ইয়েটা কি, কোয়ালিটি কি, কোন শ্রেণীর পাথর, সেটা আপনি দেখতে পাবেন। মানে ও ভেঙে 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 কিভাবে বালি তারপর মাটি হয়ে যাচ্ছে, সেটা আপনার নজরে পড়বে। তা এটা একটা দিক, এই দিকের জন্য সব ছেড়ে দিতে হবে এমন কথা শাস্ত্রকাররা বলেননি। বলেছে তুমি ফিজিক্যাল তোমার যা যা করার তুমি করো, মেন্টালি তোমাকে ডেভেলপ করতে হবে। যে মেন্টাল সিস্টেম একমাত্র যে এই এটাকে
যেটা আমরা করছি এডুকেশন সিস্টেম দিয়ে, এটা একেবারে বোগাস। আমি জানার জন্য এডুকেশন করছি এরকম কেউ নেই। আমি কিছু করার জন্য, এবং তার সঙ্গে অবশ্যই অর্থ জোগাড়, অর্থ আছে, তাহলে যেটা আমার স্থূল শরীরে লাগছে সেই এডুকেশনটা আমার চাহিদা নয়, ডিমান্ড নয়, এটা আমার কাছে প্রয়োজন। আমার কাছে প্রয়োজন এটা। আমি এইটা পড়ছি, এটা পড়ছি, সেটা করছি, এটা করছি, এডুকেশন বাড়াচ্ছি। এই এডুকেশন হচ্ছে সব অর্থকরী বিদ্যা, এতে তার কিছু শেখা যাবে না। কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট হবে কি করে, সেটা বিশ্বের সায়েন্টিস্টরা আজ পর্যন্ত গবেষণা করছে, করে বিখ্যাত ম্যাথমেটিশিয়ান গত 2024-এ যাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, অসাধারণ ম্যাথমেটিশিয়ান, তিনি হচ্ছেন রজার পেনরোজ। উনি মহাকাশ বিদ্যায় কার্ল সেগান এবং স্টিফেন হকিন্সের মহাকাশের ফর্মুলেশন করে দিয়েছিলেন। সেই ফর্মুলেশনের উপর নির্ভর করে রকেটগুলো পাঠানো হয়। এখন উনি জীবিত আছেন। কার্ল সেগান মারা গেছেন, স্টিফেন হকিন্সও মারা গেছেন। তা এই কার্ল সেগান যে সার্চ টু দ্য ইনফিনিটি যে বই 2 খণ্ডের, তার গবেষণা গ্রন্থ লিখেছেন, তার মধ্যে অনেক কাজ করে গেছেন, অসাধারণ বই। আপনারা যদি কেউ বইটি দেখতে চান দেখতে পারবেন, আমার কাছে আছে। তাই অসাধারণ কাজ করে গেছেন। তা সেখানে ক্যালকুলেশন করে কিভাবে প্রুভ করেছেন, তা সায়েন্টিস্টরা ওনাকে বলেছিল যে আপনি এমন একটা কিছু করুন, মহাকাশে তো আমরা যেতে পারবো না, আপনি একটা কিছু করুন যেটা ফিজিক্যালি দেখা যায়। তা বলেছেন ঠিক আছে, আমাকে 15-20 দিন সময় দিন। 15-20 দিন তাকে সময় দেওয়ার হলো। তিনি 6 দিন পরে ফোন করলেন যে হয়ে গেছে। কি হয়ে গেছে না, উনি একটা 3 তলা বাড়ি করেছেন। প্ল্যান করেছেন 3 তলার বাড়ি। সেই 3 তলার বাড়ি এক একটা ফ্লোরে 10টা করে ফ্ল্যাট, তার মানে 30টা। এই 30টা ফ্লোরে ফ্ল্যাটে একতলা, মানে গ্যারেজ থেকে G+3, গ্যারেজ থেকে ওঠার জন্য 19টা সিঁড়ি, বাড়ির চারদিকে 19টা সিঁড়ি। ভেবেছেন কখনো? এটা 3 তলা বাড়ি, সেই 3 তলা বাড়ি ওঠার জন্য বাড়ির চারদিকে 4 কোণে সব শুধু 19টা সিঁড়ি। এবার কি হলো, এমন ভাবে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, আপনি 5 নম্বর সিঁড়ি দিয়ে উঠলেন, দিয়ে উপরে খুব ঘুরলেন করে দিয়ে এই জায়গা দিয়ে ওই জায়গা দিয়ে নেমে গিয়ে আপনি যেখান দিয়ে নামবেন সেই 5 নম্বর সিঁড়ি হবে, আপনি তার বাইরে যেতে পারবেন না। এবার বলুন, এটা ম্যাজিক। আপনি যে সিঁড়ি দিয়ে উঠবেন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যা খুশি ঘুরুন, যে কোনো জায়গায় ঘুরে যে কোনো একটা সিঁড়ি দিয়ে নামুন, কিন্তু দেখবেন আপনি যেখান দিয়ে ঢুকেছিলেন সেখান দিয়ে বেরোবেন। কিরকম একটা মজার জিনিস। তা 2023-এ রজার পেনরোজ কলকাতায় এসেছিলেন জানুয়ারি মাসে, রাজাবাজার সায়েন্স কলেজ, যেহেতু সায়েন্স কলেজের সঙ্গে যুক্ত, কথা হয়েছিল। সেই প্ল্যানটা আমাকে দিয়েছেন, আমি একটা জেরক্স করে আমার কাছ থেকে নিয়েছি। তাই ধরুন এটা তো একটা ধাঁধার মতো। তাহলে সেই জন্য রজার পেনরোজ একটা কথা বলেছিলেন যে জীবনে অগ্রগতি করতে গেলে অঙ্ক একটু জানতেই হবে।
আর জীবনে চরম উন্নতি করতে গেলে অঙ্ক একদম বাধ্যতামূলক, না হলে তার কোনো গতি হবে না, হয়ে যাবে সবকিছু। আমরা আজকাল মানুষ বলতে কি বুঝি, বলেন এই ছেলে, ওর ছেলেটা মানুষ হয়ে গেছে। কি হয়েছে? পড়াশোনা করেছে, ইংলিশ মিডিয়ামে করেছে, কিছু কোর্স করেছে, তারপর চাকরি পেয়ে গেছে। এবং চাকরি পাওয়ার সময় মা বাবা কি গর্ব সহকারে বলেন যে আমার ছেলে চাকরি পেয়েছে, ওই কোম্পানিটা অ্যাটাচ হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে, বিদেশি স্ট্যাম্প আছে, সুতরাং ছেলের একদম বিরাট কিছু হয়ে গেছে। এইরকম আমরা কিছু পাই যে আমরা একটা সয়েল রিসার্চের জন্য যাওয়া হয়েছিল তখন ছাত্ররা আমার সঙ্গে যারা ছিল তারা বললেন যে স্যার দীঘার উপর দিয়ে যাচ্ছি, 2 দিন থাকবো। তাই আমার সঙ্গে থাকা মানে পরিশ্রম। তাই আমি বললাম যে ঠিক আছে থাকবো। থেকে শুনলাম যেখানে আমরা ছিলাম হোটেলে, সেই হোটেলে একজন ভদ্রমহিলা কি সবাই বলছেন, আর বলছেন ওনার হাজবেন্ড যাদবপুরে আছে, এবং তিনি প্রায় চিৎকার করেই বলছেন। তারপরে এরকম করে সব থেকে বলছে স্যার যাদবপুরে আরেকজন এসছে, বোধহয় বেড়াতে এসছে, খোঁজ নেওয়া না, কিছু খোঁজ নেওয়ার দরকার থাক। তারপর ভদ্রমহিলা ওর স্বামীকে নিয়ে সাগরে স্নান করতে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। ভদ্রমহিলা তখনও শুনি কাকে বলছেন যে আমার স্বামী যাদবপুরে সঙ্গে যুক্ত, যাদবপুরে কাজ করে। তো আবার এক ছাত্র বললেন স্যার নামটা জিজ্ঞেস করবো, কোন ডিপার্টমেন্ট জিজ্ঞেস করি? তাই বললাম না, জিজ্ঞেস করার দরকার না, কি হবে ও বলছে। কিছুক্ষণ পরে আবার হাজবেন্ডের সঙ্গেই দেখা হয়ে গেল আবার। তা আমরা নিয়ে ছাত্রদের ওই ওয়েবটাকে বোঝাচ্ছি যে ওর সঙ্গে মলিকুল কিভাবে চেঞ্জেস গুলো হচ্ছে। যেন ঢেউরে একটা ছন্দ আছে, 3টে 7টা 11টা 21টা, এই যে ছন্দের যে মলিকুল ওয়েভসটা কিভাবে আসছে সেটাকে বোঝাচ্ছি। হঠাৎ এ থেকে এসে হঠাৎ আমার পায়ে হাত দিয়েছে, আমি তো কারোর প্রণাম নিই না, কারণ হচ্ছে প্রণাম করলে আশীর্বাদ করতে হয়। তা আমার কিচ্ছু নেই, আশীর্বাদ ওয়ান টাইপ অফ এক্সপেন্ডিচার আমার কাছে, যে আমার কাছে কিছু নেই যখন, হ্যাঁ, তা সুতরাং আমি নিয়েও না, আশীর্বাদও করি না। তা আশীর্বাদের মনে পড়লেই আমরা হুগলির বিখ্যাত একটা প্রবাদ বাক্য আছে, যে প্রবাদ বাক্য হচ্ছে যে হুগলির জেলার ইতিহাস 2 খণ্ড আছে, সুধীর উৎপল রায়চৌধুরী, সেখানে লিখছেন যে বিজয়ের পরে আশীর্বাদ করেন বড়রা, বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলেন যে আশীর্বাদ 20 বর্ষ দীর্ঘজীবী হয়ে হাওড়া স্টেশনে ভিক্ষা করে খাও। তাই বলে কি কি ধরনের আশীর্বাদ কে জানে, মানে ওইখান যে গ্রাম্য প্রবাদ। তা আমি এবার বিভিন্ন জেলার ইতিহাস সবগুলো পড়ি, তা এরকম আশীর্বাদ তো কাউ পাওয়া যায় না। যাই হোক, ওখানে এসে হুট করে দেখলাম পায়ের দিয়ে প্রণাম করছে। আমি তাকে, আমি তুমি এখানে? বলে স্যার আমি তো 7 দিনের জন্য দীঘা এসেছি। ও আচ্ছা, বলে দাঁড়ান আমার মিসেসকে ডেকে দিই, আপনাকে কোনোদিন দেখেনি, বলেছিল যদি দেখবে। না এখানে ডেকে না। ছাত্ররা বলছে কি, আমি তাদের নামটা বললাম, বলছে ও আচ্ছা আপনার খাস বিয়ারা, আমি যখন যে ডিপার্টমেন্টে যাব ওইখানে বসে থাকবে, ক্লাস নেব, ফিরে আসবো আমার ঘরে, বাবাকে জল দেবে, সবকিছু। এখানেও আসতো, রবিবার দিন এখানে চলে আসতো।
এখন আমরা কিন্তু বুক ফুলিয়ে বলতে পারিনি, কিন্তু সে বুক ফুলিয়ে বলছে যে কি কালচার করে যে বেয়ারা। তাহলে এই যে প্রকাশ, প্রকাশটা কিন্তু রজগুণের। খুব সাবজেক্টটা কিন্তু খুব মজার। এইটা নিয়ে কিন্তু একটা মানুষের তার ডেভেলপমেন্টে কিভাবে হবে এবং সে কতটুকু প্রকাশ করবে সেইটা, সেটা তার উপর নির্ভর করছে সে কতটুকু প্রকাশ করতে চায় নিজেকে, এক্সপোজ, যেটা যে আমি জানি এইটা আমি এক্সপোজ করলাম। বিশ্বের বিজ্ঞানীরা আমাদের ব্রেনে আইসোটোপ পাঠিয়ে ওর মধ্যে সেলের আমাদের সেরিব্রাল টেস্ট করে বলছে এমন কোন সিস্টেম নেই যে সিস্টেমের মধ্যে দিয়ে ব্রেনকে ডেভেলপ করা যায়। কিন্তু আমরা সন্ধান পেয়েছি যে 70% ব্রেন ডেভেলপ করা যায় একমাত্র সাংখ্য এবং পাতঞ্জল দর্শন দিয়ে। অসাধারণ কথা বিজ্ঞানীরা বলছেন, তারা বলছেন নাসার বিজ্ঞানীরা, তার রিপোর্ট আছে আমার কাছে, যেটা হয় বাড়ানো যায় না। কে বলেছে বাড়ানো যায় না? তাহলে সেইটা কিরকম, শাস্ত্রকাররা কি বলেছেন সেইটা বলে আমি অষ্টাঙ্গ যোগে ঢুকে যাচ্ছি। খুব সাবজেক্টটা খুব মজার। চিত্তদার কথা মনে আছে? চিত্তদা এতদিন কি বললাম, মন বুদ্ধি অহংকার নিয়ে কি চিত্ত, তাকে কি চিত্ত বলে ডাকনামে ডাকবেন? এত বড় পোস্টার, অন্তত একটু সম্মান দিয়ে বলুন চিত্তদা বলুন। হুম, তাহলে এই চিত্তদা শাস্ত্রে বলেছেন যে সমস্ত কিছু কাটিয়ে দেওয়া সম্ভব, কিন্তু অহংকার কাটানো যায় না। কোইন্সিডেন্ট, আমি নতুন পেন দিয়ে পড়াতে পড়াতে অহংকার লিখেছিল, সব মুছে গেছে, অহংকারটা যায়নি। দেখুন অহংকার এখনো রয়ে গেছে। আমাকে অফিস থেকে জিজ্ঞেস করলেন স্যার কি দিয়ে লিখেছিলেন, আমি বললাম, এমনি পেন দিয়ে লিখেছিলাম। তখন বলছে পুচ্ছে না, আমরা কলিন্স দিয়ে দেখেছি, এ দিয়ে দেখছি। আমি বললাম দেখো, শাস্ত্রে ঠিক কথাই বলেছে যে কবিরা বলেছেন আশা তৃষ্ণা না মরে মর গেয়ে কবি। আশা এবং তৃষ্ণা সেই দুটো, তাই অহংকার যায় না। তাহলে চিত্ত এর 4টে ডিভিশনে কাজ করে। জীবনটাকে অঙ্কের ছলে দেখবেন, খুব মজার। তাহলে চিত্তের এটা 25%, এটা 50%, এটা 75%, এটা 100%। ভাগ করে নেবেন। আপনারা
ছোটবেলায় একটা কবিতা পড়েছেন? আমি তো ছোটবেলায় 3 থেকে পড়াশোনা বাইরে, তা পরবর্তীকালে এই বইটা পড়েছিলাম যে বিদ্যা বোঝায় বাবু মশাই চুরি শখের বটে, মাঝিরে কর বলতে পারো সূর্য কেন ওঠে, চাঁদরা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বিদ্যা মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে। তা বলছে তুমি কিছু জানো না, তোমার 25% বাদ গেল, জীবনটা তোমার 4 আনা পিছে। তারপর দেখলো এইটা জানো না, তোমার আদুলি। তারপর বলছেন তোমার 75 আনাই মিছে। লাস্টের লাইনে বলছেন, কবিতাটা 2.5 পৃষ্ঠা, আমার মনে আছে, আমি একবার পড়লে আমার মনে থাকে। লাস্টে বলছে যে হঠাৎ ঝড় উঠলো, নৌকা দুলে উঠছে, দোলে উঠলো। বাবু বলেন মাঝি, মরবো নাকি আজি? বৃদ্ধ মাঝি বলেন বাবু সাঁতার জানেন? মাথা নাড়েন বাবু। বৃদ্ধ মাঝি বলেন বাবু এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, দেখছি তোমার জীবনখানা 16 আনাই মিছে। 100% তোমার নেগেটিভ। যদি ডুবে যায় আমি তো সাঁতার কেটে পার হয়ে যাব, তুমি তো পুরো 10% চলে যাবে, 16 আনা হিসেব ধরা হতো। তা এই যে 16 আনা, সেরকম চিত্তের ভাগ করেছেন, চিত্তের 25% কি, যেটা নিয়ে আমরা খুব বড়াই করি, সেটা হচ্ছে মন। 50% কি বুদ্ধি। অহং। স্মৃতি। মানুষটা পড়াশোনা জানতেন না, আমি পড়াই যখন পড়ি, যখন ভাবি কেন জিওলজিক্যাল সার্ভে আর আমাদের ন্যাশনাল জিওগ্রাফি থেকে, নাসা থেকে বলেছেন এইগুলো মিনিমাম লেখা 35,000 ইয়ার্স এগো। এখন তো তখন বলছে কেউ কিছু পড়তো না, ল্যাংটো হয়ে ঘুরতো বনে জঙ্গলে, যে আমাদের যেন ইংরেজে সে শাসন করে আমাদের তৈরি করেছে। তা দেখে মনে হচ্ছে যে কিভাবে ক্যালকুলেশন করেছে, দিয়ে করেছেন। ফিজিক্যালি তারা ডেভেলপ হননি, তারা প্রয়োজনের দিকে বেশি দেননি, চাহিদা থেকে দেখেছেন। তাহলে মনের কাজ কি? মনের থেকে ছ্যাবলার লোক আর কেউ নেই। এই কখন কি পরিবর্তন হবে, কি ভাববে, কি মনে করবে, কিচ্ছু ঠিক নেই। তা যেহেতু যাদবপুরে পেশেন্ট দেখতে হতো, তা 3বার সুইসাইড করতে গেছে একটা ডিপার্টমেন্টের মেয়ে, কেন তাকে বাড়ি থেকে সিনেমা নামতে দিচ্ছে না। অসাধারণ সুন্দরী ছিল। তো ওর কাউন্সিলিং হবে, শেষে কাউন্সিলিং করবে না, ক্ষিপ্ত ব্লেড দিয়ে হাত, হাত কাটছে, ইয়ে কাটছে, গলা কাটছে, মুখে দাগ কাটছে, এরকম করে বলো ওটাকে ঠিক করা হলো। তখন ওর কথা শুনে না, আমি বললাম যে ঠিক আছে তুমি আমার সঙ্গে দেখো, এতজনের সামনেও বলবে না। তো বললো যে আমার সামনে বলবো, ঠিক আছে তুমি বলো। তাই বললাম বলো কি কি অসুবিধা, তোমার অসুবিধাটা কোথায়? তা বসে আছি চুপচাপ, আমি বললাম একটা কাজ করো, তুমি পরশুদিন এসো,
আমাকে একটু লিখে দাও, তাহলে তুমি গুছিয়ে লিখতে পারবে, তুমি লিখে দাও। লিখলো, আমাকে সিনেমা নামতে দিচ্ছে না, সবাই মিলে বাধা দিচ্ছে, তাই আমি আত্মহত্যা করতে, আমি একদিন না একদিন করবই। কোনো কিছু ভালো লাগে না, রান্না করা খাবার আমার খেতে ভালো লাগে না। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, চুল উঠে যাচ্ছে, দু একটা সাদা চুলও বেরিয়েছে, কি করে ভালো থাকবে একটু লিখবেন, জানাবেন। কি এটা, তুই মরছিস, সুইসাইড করতে যাচ্ছিস, আবার চুল ভালোর দিকে নজর দিয়েছিস। চিঠিটা আছে আমার কাছে এখনো। বুঝতে, মনের মতো একেবারে বেওয়ারিশ লাশ শব্দটা ব্যবহার করছি, আর কেউ নেই। তাহলে এর মানে নেগেটিভ পজিটিভ উল্টো পাল্টা কিছু ঠিক নেই। সেই জন্য আমরা ইউনিভার্সিটির অধ্যাপকরা নিজেদের মধ্যে লাগালাগি করি, তো নিজের মধ্যে লাগালাগি করি। একজন সিনিয়রকে খেপিয়েছে, একজন সিনিয়রকে খেপিয়েছে, সে খুব চিৎকার চেঁচামেচি করেছে। আমি তখন ঢুকলাম ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, যেটা আমাদের টিচিং রুম। তাই বললাম, কি চিৎকার করছেন কেন? তা বলছে, আমি বললাম শুনবেন না, শুনবেন না, আপনি শুনে ওইগুলোকে, আপনি বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন, এত ডিগ্রি আপনার, আর এটাকে কন্ট্রোল করতে পারছেন না। বলছে হ্যাঁ। আমি বললাম বসুন, চেয়ারটা নিয়ে এসে আমার সামনে বসুন। তা বসলাম। ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে সবাই আমাকে জোর করে ধরে নিয়ে যেত, তাই এখানে সব খাবারই পাওয়া যায়। তা আমাকে বলতো যে দরকার নেই, আপনি আসবেন, আপনি কিছু খান না, রেস্টুরেন্ট হোটেল সবকিছু খান না যখন, কিন্তু আপনি এসে থাকবেন। তা এসে বসা হলো। তা বলছে, আমি বললাম দেখুন এরা বলছে তাতে আপনার অসুবিধা হচ্ছে, আপনি ঢোকাচ্ছেন কেন? তা আমাকে বলছে আমি সহ্য করতে পারি না। আমি বললাম কি অসুবিধা হয়েছে? বলছে আলটু ফালতু কথা বলবে বললো, কিন্তু যেন বাজে কথা না বলে। তাই মানেটা কি দাঁড়ালো? বলছেন আলটু ফালতু বলবে বলুক, কিন্তু বাজে কথা যেন না বলে। তা আলটু ফালতু তো বাজে কথা তো কেউ খারাপ, বাজে কথা তো একটা ওয়ে আছে, একটা পথ আছে। আলটু ফালতুর কথা বললে তো ওয়ে নেই, কিন্তু রেগে গেলে তো মানুষের মাথা ঠিক থাকে না। তাই এটা হচ্ছে রাগিয়ে দেওয়া। এই জন্য দ্য হিন্দু ভিউ অফ লাইফ, তাতে শ্রী অরবিন্দ বলছেন একটা মানুষ কিরকম, কতখানি ধার্মিক, কতখানি তার সহিষ্ণু, কতখানি সে ত্যাগী এবং কতখানি জ্ঞানী, কতখানি শিক্ষিত, কতখানি সমাজ সাপেক্ষ, তাকে খোঁচাবে। এই খোঁচালে কি হবে, তার ভিতরে যদি হ্যাঁ ওই ইয়েটা থাকে, ভিতরে যদি ময়লার ডাম থাকে, এইবার বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে। উদাহরণ দিয়েছেন খুব ভালো, যে একটা ছোট নদী, হাঁটু জল, সে হাঁটু জলের মধ্যে সবাই ওর উপর দিয়ে হেঁটে যায়, হেঁটে যায় এবং হেঁটে যায়, আবার ওই জলই রান্না করে, ওই জলই খায় আগেকার দিনে। তাই সেই নদী, ওটা নিয়ে আর যাচ্ছি না, ওই নদী নিয়ে একটা কবিতা লিখেছিলেন কুমুদরঞ্জন মল্লিক, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখে, তার হাঁটু জল থাকে। তা সব জায়গায় লেখা হচ্ছে যে এত সুন্দর ছন্দ, এত থিমটা সুন্দর হয় না। একজন আমাদের বাংলা ডিপার্টমেন্টে একজন থিমটা হয় না, সেই নদীটা আছে এখন, তখনই চেতাবনী দেওয়া হয়েছিল যে নদীটা ধ্বংসের পথে যাচ্ছে। সেই নদী আছে, বলছে না সেই নদীটা নেই, তার মানে ওর কিন্তু নব্যতা কমে গেছে, ওই কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। অরবিন্দ উদাহরণ দিয়েছেন একই জিনিস,
বলছে সেটাই লোক যাতায়াত করে, সেটা নিয়ে জল নিয়ে যাচ্ছে, সেটাই খাচ্ছে, সেটাই রান্না করছে। হঠাৎ গ্রামে সার্কাসের একটা হাতি আসলো, হাতিটা পেরিয়ে গেল ওই 1.5-2 ফুট জলের মধ্যে দিয়ে, সমস্তটা কাদায় ভরে গেল। অরবিন্দ বলছেন যে কাদায় ভরে গেল কেন, তার কারণ চাপ দেওয়া হয়েছিল বলে ভিতরের পঙ্কিল আবহাওয়াটা বেরিয়ে এসছে। দেখুন মনের ব্যাপারটা যে বেরিয়ে এসছে, তাহলে মন একটা ডিসিশন নেয় না, ফালতু লোককে এর থেকে ভালো কোনো ডিসিশন নেই, ডিসিশন মেকিং করতে পারে না। সেই জন্য মন হচ্ছে সংশয় থেকে বানানটা ঠিক হয়েছে? টিকা। হম। না যাই হোক, আমি বলেছিলাম 3টে ভাষাই খাতা। আচ্ছা, এগুলো 1000টা ভাবনা করে নি। ওই যে সুইসাইড করবো, অমুক নাম দিয়ে দিছে, তমুক, চুলটা কি করে ভালো লাগবে। তাহলে এইগুলো একটা জীবনে কি করব, 100টা ডিসিশন নিলাম, 100টা তো করবো না তো, আমাকে ওর থেকে বেছে নিতে হবে। যে একটা ইউনিভার্সিটি গিয়ে বললাম এই ইউনিভার্সিটি ভর্তি হবে, বলে কি পড়বে, বলে আছে যা যা আছে দিন না একটা করে, বলে বলে পাগল লোকটা, ছেলেটার ছাত্রটা পাগল। বেছে নিতে হবে যে আমি কি পড়বো, কোন সাবজেক্টে যাব, কি নিয়ে পড়াশোনা করে, আমার ইচ্ছাটা ওখানে জানাতে হবে, তারপর আমি ডিসিশনটা নেব। তাহলে বুদ্ধি ওর থেকে বের করে চয়েসটা করে দেয়। বুদ্ধি হচ্ছে নিশ্চয়তিকা। এটা শালি বয় চয়তয় হবে বলে না, না সংশয় ঠিক আছে। বুদ্ধি হচ্ছে নিশ্চয় থেকে একটা ডিসিশন আসলো। তাহলে এটা অনেক কিছু ভাবনার মধ্যে দিয়ে একটা নিশ্চয় ঠিক আছে গেল। তা ওই সেই সাইকোলজি সেই ছাত্রীকে পরে পিএইচডি করেছিল, এবং আমার ইচ্ছায় সে অরবিন্দ ফিলোসফির উপর করেছিল। তা বললো অরবিন্দ ফিলোসফির গাইড কেউ নেই। আমি বললাম তুমি এখানে বইপত্র পারবে, যা যা আছে এখানে সে পড়াশোনা করতো, অসুবিধা হলে বুঝিয়ে দেওয়া হতো। তা করেছে, সব সিদ্ধ করেছে, করে দেওয়ার পরে সংশয় টিকা হলো, তারপর নিশ্চয় টিকা হলো, তারপর বলছে কি আমি চাকরি করব না অধ্যাপনা করব না সেক্টর 5-এ কাজ করবো, এবং সেটা তোমার ইচ্ছে, সেটা তোমার ইচ্ছে। 3 বছর ধরে টানাপোড়েন চললো, করে দিয়ে সেই পেলো, পাওয়ার পরে 10 বছর পরে সে এলো আমার এখানে, আমাকে বললেন স্যার আমি তো থিসিসটা জমা হয়ে গেছে, আমি পিএইচডি পেয়ে গেছি, আমি সবাইকে একটা করে কপি দিই, ছাপা হয়েছে বইটা, আপনার কথাই একদম ভুলে গেছি। আমার কথাই একদম ও ভুলে গেছে। সেই জন্য 10 বছর পরে মনে হয়েছিল, তাই বলে দেখো তুমি যেগুলো লিখেছো সেগুলো অরবিন্দ ফিলোসফিতে আছে, আমার চোখটা ভালো না, এখন আর দিও না, পরে বলে থাক, বেঁচে গেল আমার পয়সা বেঁচে গেল, যে বইটা নিয়ে চলে গেল আর আসেনি। তাহলে এই যে ওয়েবটা, ক্যাপাসিটিটা, স্বামী সন্তদাসজি বলছেন সমস্ত কিছুর ক্ষমা আছে, সে হত্যাও করা ইয়েও করা তারও ক্ষমা আছে, যদি আমি বোঝাতে পারি যে
কি পারপাসে আমি এই ডিসিশনটা আমাকে দিতে হয়েছে, সবকিছু একমাত্র অকৃতজ্ঞর ক্ষমা নেই, সেটা ভগবান রুষ্ট হন। অকৃতজ্ঞ, তা আমরা আমাদের মতো অকৃতজ্ঞতা আর কেউ নেই। সেটা সিস্টেমটা খেয়াল করে দেখবেন, সবকিছু এটাকে খেয়াল করতে হয় আমাদের। আমি প্রথমে ভর্তি হয়েছিলাম কাটোয়া বেসিক স্কুলে। আমি দিল্লিতে পড়াশোনা করে কলকাতা আসার পর আমি কাটোয়ায় গিয়ে ওই আমাদের প্রিন্সিপাল সান্যাল বেঁচে আছেন কিনা তা বললো না, উনি আর বেঁচে নেই। তা বেসিক কলেজ, উনি আর বেঁচে নেই। আমি বললাম যে ওনার ছেলে ছিল, বলছে যে আপনার কোনো ছেলে নেই, অফিস থেকে জানে। এবার কি হলো, আমার সঙ্গে ক্লাস 1-এ পড়তো অঞ্জন, বলো ও আচ্ছা আচ্ছা অঞ্জনী বাবু। আমি গিয়ে দেখা ইয়ে করলাম, ওনার মিসেস বেঁচে ছিলেন, আমি কিছু টাকা দিলাম। বলছে টাকা কিছুর জন্য? স্যারের জন্য তো কিছু করতে পারিনি। সেটা আমি হাই সেকেন্ডারি স্কুলেও করেছি, দিল্লিতে রিসার্চ ওয়ার্কের প্রফেসর সাইকেল টাইকেল সবার জন্যই করেছি। তাহলে এই যে গুরু তো অনেক হচ্ছে, কিন্তু আমাদের এক একটা স্টেপ চেঞ্জ করে দিচ্ছেন। চেঞ্জে তাকে যদি আমরা ভুলে যাই, রিভেঞ্জ ভগবান নেন যে এ অকৃতজ্ঞ। সেই জন্য আমাদের তখন কি হয়, নতুন ওয়েব চালু হয়। অহমিত্তিকা, এদিকে দিতাম না, আমি এদিকে দাঁড়াচ্ছি, আরো যাবো না এদিকে। তাহলে এইগুলোর মধ্যে ঠিক থাকলো, পরবর্তীকালে কি হলো, এর রেজাল্টটা কি, আউটপুটটা দেখতে হবে আমাকে। আউটপুটটা কি দাঁড়ালো? কারণ হচ্ছে স্মরণিত্তিকা, স্মরণ, স্মৃতি, মেমারি। স্মরণিত্তিকা, স্মরণিত্তিকা মানে রিকল সিস্টেম। গোলাপ ফুলের গন্ধ আছে আপনারা জানেন, ঘেটু ফুলের গন্ধ আছে জানেন? তাহলে ঘেটু ফুল, এই ঘেটু ফুল হচ্ছে দোলের আগে দিন নাড়া পোড়ানো হয়, তাতে একটা কিছু যে কোনো ঠাকুর কে সাজিয়ে ইয়ে করে নিয়ে আসে, নিয়ে গিয়ে বাড়ি বাড়ি যায়, গিয়ে গান আছে, ঘেটু গেল বিয়ে করতে বর্ধমানেতে, হ্যাঁ, সে সাজিয়ে যায়, ফুলের অসাধারণ গন্ধ, ওই যে টাকা পায় পরের দিন ওটা দিয়ে নাড়া পড়া করায়। এগুলো কোনো একটা কারণ থেকে হয়েছে সেগুলো। এটা নিয়ে খুব ভালো বই আছে পশ্চিমবঙ্গ সরকারি, বাংলার পূজা এবং পার্বণ, 5 খণ্ড, বাংলার পূজা এবং পার্বণ, এইরকম বড় বড় বই, ছবি দেওয়া, পূজা এবং পার্বণ 5 খণ্ডে। ওইখানে খুব মজার মজার ইতিহাস পাবেন,
কোন জায়গায় কি মেলা হয়েছিল, কবে থেকে আরম্ভ হলো, কোথায় কি পুজো আরম্ভ হয়েছিল, কোথায় মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। 99% বলে যে মা আমাকে স্বপ্ন দিয়েছিলেন, কালী, দুর্গা, বাবা আমাকে স্বপ্ন দিয়েছিলেন মন্দির করতে, এখানে পুজো করতে। সব স্বপ্ন দিয়েছে। কিন্তু আমাদের সাইকোলজি, ইন্ডিয়ান সাইকোলজি এবং মডার্ন সাইকোলজিতে বলা হচ্ছে যে যেমন ঘেটু ফুলের গন্ধ শোকেননি বলে বুঝতে পারছেন না, সেই রকম আপনার মনে কিছু হয়েছিল, সেটারে একটা আফটার এফেক্ট আপনি দেখছেন। তাহলে স্বপ্ন ওয়ান টাইপ অফ বোগাস জিনিস, সেটা দু একটা মিলছে, দু একটা সেটা স্বপ্ন নয়, সেটা হচ্ছে ওয়েভটা আপনাকে কাজ করছে। তখন কিন্তু আপনি জেগে থাকবেন, ঘুমিয়ে থাকবেন না। তাহলে সেইটা হচ্ছে যে আপনি কিছু একটা ওয়েভটাকে পাচ্ছেন, যেরকম আমরা প্রত্যেকটা জায়গায় একটা প্যাকেজ দেখতে পাচ্ছি সেরকম। তাহলে মনের জন্য সাইকোলজি আমরা তৈরি করেছি। সাইকোলজিতে, আমাদের মডার্ন সাইকোলজিতে, বিশেষ করে ডানকান লুনান থেকে ফ্রয়েড, তারপর জিডি কাস্তো, যারা সমস্ত কিছু ভাগ করে বলছেন মনের 7টা ভাগ, সেটা বেড়ে এখন 11টা হয়েছে। পাতঞ্জল দর্শনে কটা ভাগ হয়েছে? 81টা ভাগ হয়েছে, তার আবার 3টে করে তার উপভাগ, প্রত্যেকটা 3টে করে উপভাগ। কারাই গিয়ে, তাহলে আমাকে তো একেবারে সাইকোলজি ডিপার্টমেন্টে যেতে হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে তারা কাজ করে গেছে, যেটা আমরা এখন ধরতেই পারিনি। এই যে, তাহলে এটার উপর আমরা একটা তো গ্রিপ করেছি, এটার উপর গ্রিপ করছি বুদ্ধি কি করে বাড়ানো যায়। খারাপ হোক ভালো হোক, না জেনে হোক, আমরা বিভিন্ন টনিক বের করেছি, প্রোটিন বের করেছি, যে এটা খেলে বুদ্ধি বাড়বে। তারপর দেখা যাচ্ছে লবডঙ্কা হোকে, তার আগে তো ছেলে মেয়েকে খাইয়ে একদম লিভারে স্টোর করে দিয়েছে। হ্যাঁ, তা করে দিয়েছে, নিশ্চয় টিকা, সেটা হলো না। এবার যেটুকু হয়েছে সেটা নিয়ে অহংকার করা, আমি একটা কি। প্রত্যেকে দেখুন, কখনো নিজেকে মনে হয়েছে যে সারা পৃথিবী আমি একটা নিঃস্ব লোক, সবসময় মনে হচ্ছে আমি একটা কেউ কেটা, এই করেছে ও, আমার সঙ্গে কথা বলেই পারে না। মানে সবসময় নিজেকে একটা আদনান স্বামীর গানের মতো, থোড়া সা লিফট করা দে, দো চার গাড়ি দে দে, বাংলা দে দে, থোড়া সা লিফট করা দে। তা এই হচ্ছে সবসময় যে উঠিয়ে ধরো নিজেকে, যদি উঠিয়ে প্রকৃতি না ধরে আমি নিজেকেই বুঝে। তা এই জন্য ভানুর কমিক ছিল যে আমি তোমাদের উন্নতি করাই দিব এখন, না কি একটা বলেছিল, তা করাই দিব, তোমরা আমাদের সাগায়ে ধরো, সাগায়ে ধরো, উঁচু করে ধরো। তা সাগায়ে ধরো মানে একটু উঠিয়ে দাও, থোড়া সা লিফট করার মতো। তা এইটা বিজ্ঞানীরা ডবল ক্লিক পেয়েছেন, বুদ্ধিতেও ডবল ক্লিক পেয়েছেন, অহংকারকে কিছুটা স্থমিত করা গেছে, এটা একটা ক্লিক বিজ্ঞানীরা পেয়েছেন। এইটা একদম পান, এটা একদম পান। এইবার এইটা দেখুন, তাহলে মনের উপর আমার কন্ট্রোলিং সিস্টেম এসছে, বুদ্ধির উপর কিছুটা কন্ট্রোলিং সিস্টেম এসছে, এটা তো বসে বেঁধে তৈরি করে দেওয়া যায়। অহংকারকে আমি পূজা পাঠ, জপ ধ্যান এদের কনভার্ট করার চেষ্টা করেছি, সেটাও পেয়েছি। স্মরণিত্তিকা, সেটার পরে আমরা কাজ করতে পারিনি।
এই যে এটার উপর কাজ করতে পারিনি, এটা এখনো অধরা, কিন্তু এইটার উপর আমরা করে নিয়েছি। তাহলে মন কি? ও তো মানে 25টা গোডাউন রাখলেও দেখা যাবে যে মনের প্যাকেজে রাখা যাবে না। তাহলে মন কি করে? যা যা দেখছে সবগুলো ভিতরে ঢুকিয়ে ফেলে। হ্যাঁ, সবকিছু ভিতরে ঢুকিয়ে ফেলে। কিরকম না, এই ভিতরে ঢুকিয়ে ফেলে বাচ্চারা। বাচ্চা দু রকমের, একটা হচ্ছে অল্প বয়সী বাচ্চা, একটা বয়স্ক বাচ্চা। তো অল্প বয়সী বাচ্চারা ওই একদিন হামাগুড়ি দিয়ে যাচ্ছে, কিছু একটা পেলো মুখে দিয়ে দিল, এই মুখে দিস না, মুখে দিস না, এগুলো খায় না, তো জানে না। আর বয়স্ক বাচ্চারা আমাদের মতো যা পায় ঢুকিয়ে দেয়, যা পায় ঢুকিয়ে দিল। আমরা হচ্ছে বয়স্ক বাচ্চা। তাহলে এর উপরে তাহলে সংশয় থেকে আমার মনে যে আমি এত দিকে মনটা আমি এটা রাখবো কোথায়? সনৎ সিং এর গান আছে, শুনেছেন না? যে সরস্বতী বিদ্যাপতি তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়, এ কথা লিখছি তোমায় নালিশ করে নাও। তাহলে মনে থাকছে না, আর বাড়ি থেকে চাপ দিচ্ছে, এখানে এই করছে। তাহলে এইটা যখন হয়নি, তাহলে এইটার জন্য কি হয়েছে? স্টোরেজের অভাব। ব্রেনের যে 20টা ফ্যাকাল্টি, সে 20টা ফ্যাকাল্টি আমাদের সেরিব্রাল ঠিকভাবে কাজ করতে পারছে না, বা কাজ করেছে এই গোডাউনে জং ধরে গেছে, গোডাউন থেকে পাঠাচ্ছে না। তাহলে এখানে আমরা কম্পিউটার তৈরি করে দিলাম। দেখুন কম্পিউটার এসে গেল। বুদ্ধিটা তৈরি করতে আমরা রিকলিং সিস্টেম নিয়ে নিলাম বুদ্ধি দিয়ে, যে আপনাকে কাজের সময় দিয়ে দেবে, আপনি যেটা বলছেন যেটা ভাবছেন স্টোরেজ থেকে আপনাকে সাপ্লাই দেবে, যে কবে কি বই পড়েছেন, কোন প্রফেসর কি বলেছিলেন, আপনার সঙ্গে সঙ্গে মনে হয়ে যাবে। তা এটা হচ্ছে জানিয়ে দিচ্ছি রিকল সিস্টেম। এবার অহংকারে সেইটাকে দিয়ে আপনি একটা প্যাকেজ তৈরি করছেন। এবার সেটা স্মরণে রাখবেন কি করে, এটা কথা বিজ্ঞানে করতে পারেনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পর্যন্ত এসে থেমে গেছে, তারপর আর এগোতে পারেনি। এইখানে প্রাণায়াম আর কিছু খাদ্য দিয়ে এটাকে বাড়ানোর জন্য তার সিস্টেম লেখা আছে, এবং সেগুলো অসাধারণ। এটাকে পরীক্ষা করে দেখা হয়েছিল হায়দ্রাবাদে, নিউট্রিশন অ্যাডভাইজারি বোর্ডে করে দেখানো হয়েছিল, যে দেখা গেছে যে কাজ হচ্ছে। তাহলে এই স্মরণিত্তিকা ব্যাপারটা কি? এখন উকিল যদি বলে হ্যাঁ কি একটা পড়েছিলাম এই কেসে একটা সেকশন আমার এখন মনে পড়ছে না, আমি পরে জানাবো, জজ কি বলবেন? যে হবে না, নয় তোমাকে দেখে বলতে হবে, নাহলে তোমার মুখে বলতে হবে। তা এই জন্য রেফারেন্স দরকার। এখন রেফারেন্সের প্রতি মুহূর্তে আপনাকে সবসময় কারোর সহযোগিতা নিতে হয়। তাহলে কি পড়াশোনা করছেন, কি জানলেন? তাহলে 25,000 7 পেন্টিনিয়াম যদি একসঙ্গে চলে একটা হিউম্যান ব্রেন, নাসা থেকে ঠিক করা হয়েছে। 25,000 পেন্টিয়াম 7, পেন্টিয়াম 7 বোধ এখন এখানেও আসেনি, পেন্টিয়াম 7। সেইখানে রয়ে গেছে। রামপ্রসাদ সেন লিখেছেন, এমন মানব জমি রইলপতি তাবাদ করলে বলতেছ না, মনরে কৃষি কাজ জানো না। বাইরে বাইরে থেকে তুমি এগ্রিকালচার করছো, কর্ষণ করছো, ভিতরটা কি হয়েছে? ভিতরটা করতে পারোনি।
তা সেটা অগ্রসর হবে কিভাবে, সেইটার জন্য তৈরি করা হয়েছিল। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা ববি ফিশারের নাম শুনেছেন? বিখ্যাত দাবড় ছিলেন আমেরিকার। তো ববি ফিশারে তার একটা বই আছে, সে চালগুলো ওকে যেন কে বলে দিত, ও কানে শুনতে পেত, কানে শুনতে পেত। তাই ববি ফিশারের চালের ক্যালকুলেশন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বই বেরিয়েছে। সে বইটা সে পড়ছিলাম, যে আমি যখন একটা বোড়েকে চাল দিচ্ছি, সে প্রথম চালটাই 246টা অপশন। আমার কোন বোড়েটা দেবো, কোন দিকটা আমি যাচ্ছি, এই করে দিয়ে আলাদা, ও কিন্তু ডিসিশনটা দেবে না। আমি ডিসিশন মেকার নই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসিশন মেকার নয়। আমি তোমাকে দেখেছি, তুমি এর থেকে 20টা বেছে নিতে পারো, সেইটুকু পর্যন্ত বলে পারফেক্ট ডিসিশন আমি দিতে পারবো না, কেন সেটার কাজ হচ্ছে এটা। তা এখানে এখন আমাদের অধরা, সেই অধরার কাজটা একমাত্র পাতঞ্জল যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগে হয়েছে। আজকে কাউর যদি অসুবিধা থাকে চলে যেতে পারবেন, আমি 5টা পর্যন্ত পড়াবো, কেন আমার 3টে ক্লাস। তারপর আপনাদের সঙ্গে দেখা হবে আবার ফেব্রুয়ারিতে। তারপর আমি নিখোঁজ, অন্য টিচাররা পড়াবে। যাদের যাদের অসুবিধা চলে যাবেন। কি এটা আমরা বিজ্ঞানীরা অগ্রসর হতে পেরেছি, আমরা কথাটা ভুল। হ্যাঁ, আপনারা যদি বলেন 5 মিনিট রেস্ট নিয়ে নেবেন, বলুন আমি চুপ করে বসে থাকি, আপনার 5 মিনিট। যান ঘুরে আসুন। মনে হচ্ছে 35,000 বছর আগে তৈরি করা এগুলো। আমরা যোগ বলতে বুঝেছি এরকম বসে থাকা, এরকম করে বসে থাকে, এটাই আমাদের কাছে যোগ হয়ে গেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এমনি 1 মিনিট একটা কথা শুনে নিন। এমনি অষ্টাঙ্গ যোগ যেটা পাতঞ্জল যোগ দর্শন, পাতঞ্জল যোগ দর্শন 196টা সূত্র। সেই সূত্র সংস্কৃত জানার দরকার নেই, পড়ারও দরকার নেই, আপনারা ওর অনুবাদটা পড়বেন। আপনারা 6 মাস পড়ে দেখুন না আপনাদের আইকিউ কতখানি বেড়ে যাচ্ছে। কিন্তু আমি দেখাতে পারবো না। এখন খোলা চরিত্রের মানুষ যদি ইংরেজিতে হয় লুজ ক্যারেক্টার ম্যান, তাহলে তো হবে না। খোলা চরিত্রের মানুষ লুজ ক্যারেক্টার দিতে পারেন, কেন চা কিনি, লুজও কিনি, প্যাকেটও কিনি। হ্যাঁ, মন বুদ্ধি অহংকারের বিনাশ হতে পারে, তখন এটা কিন্তু স্মৃতি যেটা আছে স্মৃতি তো বিনাশ হয়ে যেতেই পারে। উল্টো কথা বললেন, আমার দেহ ছেড়ে গেলে মনটা চলে গেল। হ্যাঁ, ইন্দ্রিয় যতক্ষণ থাকবে, এই ইন্দ্রিয়গুলো। কিন্তু আমি যখন মরে যাচ্ছি, আমার শুধু অন্নময় কোষটা যাচ্ছে, এইবার আমার স্মরণ টরণ সব প্রারব্ধ আরব্ধ সব সঙ্গে যাচ্ছে, আমি সব দেখতে পাচ্ছি, সব আমাকে নিয়ে যাচ্ছি। আমাকে প্যাকেজ দিয়ে পাঠিয়েছিল, আমি তো প্যাকেজ নিয়ে ফেরত যাচ্ছি। আমি ফিজিক্স সাবজেক্টটা অত্যন্ত বোগাস। ফিজিক্স এর ফাউন্ডেশনটা কি?
ফিজিক্স কে আছেন যে ফিজিক্স সাবজেক্টের ফাউন্ডেশন কোথা থেকে আরম্ভ? ইথার থেকে। না না না, এই পদার্থর অনেক অপদার্থ সব সকলে দিয়ে চেঞ্জেস হয়ে ফিফথ স্টেজে গেলে তখন তাকে ইথার তৈরি হচ্ছে। আমাদের আমাদের যে স্পিয়ারের, সেই স্পিয়ারের একটা হচ্ছে ইথার ওয়েভ। আমি যদি বলি ইথার ওয়েভ আমাকে দেখান তো, দেখাতে পারবেন না। কি এক্সপিরিয়েন্স করবে? আমি বললাম ফিজিক্স বলে কোনো সাবজেক্ট হয় না, কিন্তু দেখাতে পারবেন না। কিছু অ্যাজাম্পশন করে নিতে হয়, আমাকে ধরতে হয়। হ্যাঁ, একজন 100%। এই জন্য পাবলিকলি বক্তৃতা যেটা করার কথা, সেই সাবজেক্টের পণ্ডিতদের বারণ করা হয়েছে শাস্ত্রে। আজকে আমাদের পাড়ায় খুঁটি পুজো হচ্ছে, দুর্গা মূর্তির রহস্য বলছেন একজন মন্ত্রী, মাইকে শুনছি, আমি খেতে খেতে হাসছি। তা বলছেন হাসবেন না, বিষম খাবেন, কি ভাবছেন? না, আমি বলছি শুনছি মূর্তি রহস্য। বলছে সেটা তো আপনার বই বেরোবে তখন বেরোবে, এখন তো লোক যেটা জানে সেটাই চলছে। এর মধ্যে এসে যাবে সব, এই যে কেন দুর্গা মূর্তি তৈরি হয়েছিল। দুর্গা মূর্তিকে কি বলা হয়েছে? সাধারণ কথা হচ্ছে, ঋগ্বেদে বলা হয়েছে যে মহিষা বর্ণ, মহিষা বর্ণ মানে কালো। কাকে বলা হয়েছে? মেঘকে বলা হয়েছে। সেই যখন পুরো মেঘটা যখন ঢেকে গেছে, তাহলে পুরো প্রকৃতির নেচারটা পুরো অন্ধকার হয়ে আছে। অনেক সময় দেখা যায় পুরোটা একটা অখণ্ডতা থাকে না, মেঘগুলো আস্তে আস্তে ছোট ছোট ফাঁক হয়ে গেছে। সেই ফাঁকের মধ্যে দিয়ে সূর্য আলো পড়ছে টর্চের মতো। অনেক সময় দেখবেন খুব মেঘলা হয়েছে, বৃষ্টি হয়নি, কিন্তু টর্চের মতো কি যেন লম্বা লম্বা পড়ছে। তাহলে ওই ইয়ে থেকে, আকাশ থেকে সূর্য রশ্মি মহিষা বর্ণা, সে মেঘ থেকে মেদিনী, মেদিনী মানে মাটিতে, ভূমিতে এসে প্রবিষ্ট হচ্ছে। সুতরাং ঋগ্বেদে বলা হয়েছে যেহেতু সূর্য এত সংঘাত সত্ত্বেও তিনি মেঘের আবরণকে ছিন্ন করে